নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বন বিভাগের অনুমতি ছাড়াই প্রায় 41 লক্ষ চারাগাছ বিধ্বংস। সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ সঠিক ও বাস্তব বলে দাবি কাছাড় জেলা কংগ্রেসের। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত 80 ঊর্ধ্ব ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক। বজ্রপাতে স্কুল ছাত্র এবং এক ব্যক্তি সহ একটি গবাদি পশুর মৃত্যু, কালাইনে শোকের ছায়া। 26শে মে ধাওয়ান দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি, বৈঠক শিলচরে। এবারে সংবাদ বিস্তারিত। বন বিভাগের অনুমতি ছাড়াই প্রায় 41 লক্ষ চারাগাছ ডলু থেকে রোজার মেশিন লাগিয়ে বিধ্বংস করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ সঠিক ও বাস্তব বলে দাবি করল কাছাড় জেলা কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে সম্মান জানিয়ে কংগ্রেস কর্মকর্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার ক্ষেত্রে বিজেপির সাংসদ রাজদীপ রায়ের কর্মকাণ্ড কি ব্যর্থতার দায়িত্ব হিসেবে নিতে হবে, কারণ পর্যাবরণ বিভাগের অনুমতি ছাড়াই প্রায় 45 লক্ষ চারা গাছের উপরে ফেলে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের নামে ব্যক্তিগত ব্যবসার দিকে প্রশাসন ও সরকারের সমবেত আশীর্বাদে কর্মকাণ্ডকে বাস্তবায়ন করেছিলেন সাংসদ রাজদীপ রায়। বর্তমানে তাদেরকে এর জবাবদিহি করতে হবে এবং শ্রমিক স্বার্থ বিরোধী এই কর্মকাণ্ড কোনো অবস্থায় সাধারণ নাগরিক এবং চা শ্রমিকরা মেনে নেবে না। বিভিন্ন অভিযোগকে সামনে রেখে তারা গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের নামে প্রকৃতির সাথে অমানবিক আচরণ ও চা শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ফেলে দেওয়ার জন্য দায়িত্বভার এবং এই ব্যর্থতা বিজেপি সাংসদ ও সহযোগী কর্মকর্তাদের নিজেদের ঘাড়ে নেওয়ার জন্য দাবি জানান নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আজকের বিষয়টা হচ্ছে যেভাবে মহামহিম সুপ্রিম কোর্ট ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের উপর একটা রায় দিয়েছে এবং ফাইনাল রায় দিয়েছে, ভার্ডিক্ট দিয়েছে, সেটার উপরে আজকে আমাদের জেলার নেতৃত্ব আপনার সম্মুখে কিছু তথ্য তুলে ধরবেন। সাথেই যেভাবে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে অনাহারে অর্ধাহারে এখন দিন কাটাচ্ছে এবং পুলিশ নিয়ে বুলডোজার চালিয়ে জেসিবি লাগিয়ে শ্রমিকদেরকে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করে যারা আজকে ঢাকঢোল বাজিয়ে বলেছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবে, আজকে ওদের মুখে কালি মেখে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে, আমরা সেই রায়টিকে স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি আছেন, আমাদের বরকুলা সমষ্টি বিধায়ক, যেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রস্তাবিত করা হয়েছে, বিধায়ক উনিও বলবেন। ঝড় নেই, তুফান নেই, হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে মরণাপন্ন অবস্থায় আছেন 80 ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে। জানা গেছে, মঙ্গলবার সকাল 9:15 নাগাদ কালাইন অভিমুখ থেকে AS11 EC 6365 নম্বরের একটি অটো গাড়ি এসে বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে। সেখানে অটোযাত্রী মোহনপুরের বাসিন্দা রুকন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিচ্ছিলেন অটো চালক। হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর উপরে এবং পাশে থাকা রুকন উদ্দিনের মাথার উপর। এতে রুকন উদ্দিন ব্যাপকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনার জন্য সোজা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন রুকন উদ্দিনের ছেলে আলিম উদ্দিন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আলাইন দিক থেকে আবার ওখান থেকে মানে অটো ভাড়া দিতরা, আর ভাড়া দিতে সময় তাই ভাড়া দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। তখন চার করে আওয়াজটা আসছে, মানে ও গাছের আওয়াজ দিচ্ছে, মানে চেহারা দেখা যাচ্ছে সাইডো বাইরে থেকে। তখন মানে দেখি মানে খুঁটিটা মানে বাঙ্গে পড়ে যাচ্ছে। তখন মানে অন্য যে কাজও আসলে এই দৌড়মারি এদিকে গেছেন যা, আর এই দৌড়মারি হসাই দিতে সময় যাইতে সময় এনার মানে মাথার খুঁটিটা পড়ে গেছে। তখন গিয়ে লগে লগে মানে মানুষ জায়গাটা স্পট ডেট হয়েছে না কি হয়েছে এটা মানে জানা নাই, মানে হসপিটাল লগে লগে ওখান থেকে মানে নেব হয়েছে। আর বা খুঁটিটা কীরকম ভাঙ্গিয়া পড়ছে এটাও জানি না, না আছে তুফান না আছে জ্বরের মধ্যে কীরকম ভাঙ্গিয়া পড়ছে ইলেকট্রিক। এটা যখন কারেন্ট আছে তখন কারেন্ট মানে দাম দেখাই মানে আগুনটা মানে পড়া শুরু হয়েছে। তাহলে লগে লগে আমরা লাইনম্যান মানুষের আল্লাহ চিৎকার লাগছেন, তখন লগে লগে মানুষে কল করছেন মানে লাইনম্যান দেওয়ার। যখন মানে লাইনটা খাটা হয়েছে, ঘটনা হয়েছে তোমার 9:15 মানুষটা তো একটু বয়স্ক মানুষ, এখানে মানে তকি আছে, আবার তকি মানে আছে মানুষ কি লইব 55 বলা হইব, 80 এরকম বয়স্ক মানুষ দৌড়টা দিয়ে যাইতে পারছে না। জি না, এখনো আবার পরিচয় পাইছি না মানুষজন, মানে খাটি করে মানে হসপিটালের মধ্যে শুনছি মানে শিলচর নেওয়া হয়েছে। উপরওয়ালায় জানো, আর কেউ কিচ্ছু করছে না, এটা যে সইছে বা কোনো টাচ পাইছে গাড়ি এগুলি, এটা কিচ্ছু নাই। এতে কোনো জোর তুফান আসলো না কিচ্ছু নাই। তো এখন তো সকাল 8:30 9:00 এরকম হইব টাইম, 10 মিনিট অধিক হইব আমরা টাইমের দিকে চাইছি।
এটা আমারও মানুষের কাজ করে। এখন বিদ্যুৎ বিভাগের মানুষ আইছেন, বিদ্যুৎ বিভাগের আমার মানুষ খুব আইছে না। গাফিলতা মানে বিভাগের গাফিলতা হইব কিতা লাগি একদিকে মানে ওয়ার টানাই একদিকে তোমার টানা নাই দুইটার মানে একদিকে তার লোড আছে একদিকে মানে টানা নাই একদিকে মানে টানা আছে মানে ওদিকে তারটা টানা আছে কিন্তু এদিকে মানে টানা নাই মানে একদিকে এদিকে মানে টানা নাই খুঁটিটা সিঙ্গল উবার তাহলে মানে কোনো দিকে টানা নাই এই কারণে মানে খুঁটিটা একটা ওদিকে টান দিছে ও কারণে খুঁটিটা ওদিকে ভাঙে পড়ছে এটা মানে বিদ্যুৎ বিভাগের গাফিলতা এই কারণে মানে এই ঘটনাটি ঘটছে। মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না রোহন গঞ্জু নামক এক ছাত্রের। বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরের আহার খেয়ে বাড়ির পাশে ক্ষেতের মাঠে মাছ ধরতে গেলে কিছুক্ষণ পর হঠাৎ ঘূর্ণিঝড় ও বজ্রপাত শুরু হয়। আর এই বজ্রপাতের আঘাতে মাছ ধরার স্থলে মাটিতে লুটে পড়েন রোহন। প্রতিবেশী জয়কুমার নামক এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে রোহনকে উদ্ধার করতে এগিয়ে গেলেও সে অল্প বিস্তর আহত হয়। পরে গুমরা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ কাটিগড়া সার্কেল অফিসারকে এই মর্মান্তিক ঘটনার খবর জানায়। খবর পেয়ে সার্কেল অফিসার ডক্টর রবার্ট টলার পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, রোহন গঞ্জুর বাড়ি গুমরা বাগান এলাকায়। সে দিগরখাল হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। এদিকে একই দিনে ওই সময় লেভারপুদা এলাকার পরীন্দ্র দাস নামে এক দিনমজুর শ্রমিকের এবং একটি দুধের গাভীর ও উপর বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের কাছে এই অসহায় পুত্রহারা পরিবার এবং দিনমজুর পরীন্দ্র দাসের পরিবারকে সরকারি আর্থিক সাহায্যের আর্জি জানান তাদের আত্মীয়স্বজনরা। এই মর্মান্তিক মৃত্যুতে শোক ব্যক্ত করেন পশ্চিম কাটিগড়া বিজেপি মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, কুশিয়ারকুল জিপির সভাপতি উমেদ গড় এবং কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি কার্তিক তাঁতি। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমার নাম হইল সিটুয়া গঞ্জু। যে ছেলেটা মারা গেছে এটা হইল আমার বাতিজা। স্কুল থেকে 3টার সময় আয়া ঘর খাইছে, খাওয়ার পরে খেলার জন্য গেছে মাঠে আর কি। আমরা তো ক্ষেত কই মাঠে গেছে আর কি। খেতে যাওয়ার পরে হয়েছে ঘটনাটা। আমি তো ঘর থাকতে এটা জানি না আর কি। ওই বিজলি লাগছে, তার যে লগে আছে 5-6 জন ছেলে তারা থাকছিল, তো তারা কই বিজলি লাগছে, বিজলি গেছে যে উঠানেই গেছে। এই সময় ছেলেটা আর কি অল্প একটু মতলব তার জানটা খালি দুপুর করে ছাতির মধ্যে। তারপরে আর বাড়ি আনতে আর কি, বাড়ি আনার সাথে নিয়ে গেছে আর কি মেডিকেলেতে নিতে যে মেডিকেল ঢোকার পরে কই ডাক্তারে দেখছে কই না ছেলেটা তো এখন নাই আর কি। যে ছেলেটার নাম হইল রোহন গঞ্জু। তার বয়স কত? তার বয়স হইলে 11 বছর। এই সালটা ঢুকলে আর কি তার 12 বছর হইতো আর কি বয়সটা। এখন আপনার যে ছেলেটা স্কুল ছাত্রটা, আমি সরকার থেকে অনুরোধ চাইছি আর কি যে ক্ষতিপূর্ণটা একটু তারা সাহায্য করো সরকারে আর কি। আমি আর কোনো কিছু চাই না। যে ছেলেটা তো যে জিনিসটা হইলো ভালো হইলো জানতে এখন যে কাজটা করবো আমরা সরকারে একটু আমরা সাহায্য যোগ্যতা করুন, তো ভালো হবে আমাদেরও মনটা আর কি তোরা অল্প একটু শান্তি থাকবে। আমরা তো এক তো লেবার বাগানে কাজ করি, আমাদের হইলে বাগান গুমরা চা বাগান, আমরা বাগানে কাজ করি। আর আমরা তো শক্তি বল নাই, আমরা তো এখন কি করি আর কি কোনো মতন আর কি চলার আর শক্তি নাই। এখানে আনেছি মেডিকেলে পোস্টমর্টম করার জন্য। দেখি সরকার এখন কি করে আমাদেরকে। শিলচর ক্লাব রোডস্থ হোটেল ইলোরা হেরিটেজে সোমবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তারা উক্ত কার্যক্রমের বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। এদিনের বৈঠকে বরাক উপত্যকার ঐতিহ্যগত ধামাইল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির প্রথম পদক্ষেপ হিসেবে আগামী 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে মত প্রকাশ করেছেন বিভিন্ন বক্তা। পরবর্তীতে পুনরায় এ ব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৈঠক আয়োজনের বিষয়ে অনেকেই সম্মতি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। স্বীকৃতি দিয়েছে বীণাপানি নাথকে আসাম সরকারের শিল্পী দিয়ে। এটা কিন্তু ঘুরিয়ে গেলে বলতে হলে আমাদের ধামাইল নাচকে স্বীকৃতি দেওয়া হলো। এই অঞ্চলে ধামাইল নাচের যে একটা চল আছে এবং এখানে যে ধামাইল নাচের বিখ্যাত নৃত্যবিদরা আছেন তার একটা স্বীকৃতি হলো এটা। ওই ধরে আমরা বলতে পারি যে
আমরা এই অঞ্চলের ধামাইলকে নিয়ে আমরা যদি বলি আমাদের রাইট বা হক আছে বলার, এই ধামাইলকে নিয়ে আমরা আন্তর্জাতিক ফোরামে যেতে পারবো। যে দুটো উদ্দেশ্যে মিটিং করা, এই দুটো উদ্দেশ্যকে যদি ফুলফিল করতে হয়, প্রথম অবস্থায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ধামাইল দিবস করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু আগে অন্তত যারা ধামাইল দিচ্ছে, বিশেষত নিউ জেনারেশন, তাদেরকে নিয়ে একটা প্রশ্ন উত্তরমূলক আলোচনা করব, ধামাইল কাকে বলে। তারপর বিকেলে একটা অনুষ্ঠান করতে যাবে, কারণ এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, কোনো দাবি কোনো জায়গাতে ঢুকে থাকে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। কারণ আজকাল কোনো জিনিস আপনাকে পুরো একটা সেই পেন ড্রাইভ নিয়ে যেতে হবে, আপনাকে একটা জাস্ট দিয়ে যাবে, টিভি স্ক্রিন কানেকশন করে ওই ল্যাপটপ ঢোকা তুমি যাচ্ছে। কেন তোমারটা তো কোনো নেগেটিভিটি যোগ, কেন তোমারটাকে আমরা হেরিটেজ বলে স্বীকৃতি দেব? এবং আপনি গুয়াহাটিতে যদি যান, রাধারমন দত্তের গানের সঙ্গে আমি বরাকে ধামাইল দিত, হাউ একটু কানেক্ট, বরাকে তো এটা গানটা তো রাধারমন, এই মানুষটি তো সুনাম করবে তাকে গান করবে। অতএব আমার যেটা মনে হয় যে প্রথমে এবং ধামাইলের গান কিভাবে কোত্থেকে জোগাড় করতে হয়, আমার ব্যক্তিগত সময় অন্তত গোটা 25 গান আছে এখানে। ওই যে আমি বললাম যে বিভিন্ন ঘটনা যখন ঘটেছে তখন গান লেখা আছে, এছাড়াও আরো নানান বিষয়ে বিধবা বিবাহ নিয়ে এখানে ধামাইলের গান আছে, যেটার সূত্র ধরে একটা বিশাল ইতিহাস বেরিয়ে আসছে। শিলচর শহরের বুকে লিফলেট ছাপিয়ে বিধবা বিবাহ হয়েছে, ওই গানের সূত্র ধরে। প্রতি বছরের ন্যায় এবছর শিলচর আগেরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে মঙ্গলবার কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রহ্মকালীন শিবস্বরূপ 108 স্বামী ভোলানন্দগিরি মহারাজের 96তম উৎসব বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি সকাল 8টায়, গুরু পূজা 11:30 রাজভোগ, গীতা ও ভোলাগিরি মহারাজের স্মৃতিচারণ সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা উপাসনা ও বেদাপ্ত শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর ভোলাগিরি আশ্রম অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ বলেন, রাগেরগাঁও স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আশ্রমের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ, ওনার তিরোধান তিথি 96তম তিরোধান তিথি আজকে শিলচর ভোলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরু পূজা এবং গীতা পাঠ, স্তোত্র আদি, মহিমা স্তোত্র ইত্যাদির মাধ্যমে ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান, প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকলে এই উপলক্ষে ভোলাগিরি মহারাজের আশীর্বাদ সকল ভক্ত, শিষ্য এবং আশ্রমস্থ সকলের প্রতি কৃপা দৃষ্টি হোক, সকলে আধিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক দিকে শান্তি লাভ করুক, এইটুকু প্রার্থনা রাখলাম। আর সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, আবার মহিমা সূত্র আদি মাধ্যমে বৈদিক শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। হরি ওম তৎসৎ। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গঙ্গানগর 7ম খণ্ডের বাসিন্দা এক যুবক রহমাননগর চা বাগান থেকে দা হাতি নিয়ে পালুই শাক কুড়িয়ে আনতে যায়। সেখানে গেলে কয়েকজন যুবক তাকে শাক কুড়িয়ে নিতে বাধা প্রদান করে এবং সেখানে থাকা রানা দাস, সরেন্দ্র দাস, মুনি দাস সহ অন্যান্য যুবকেরা তাকে বেধড়ক মারধর করে। সেই মারধরের ফলে গঙ্গানগর 7ম খণ্ডের বাসিন্দা প্রয়াত নিমার আলীর পুত্র আনোয়ার হোসেন অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় কিছু মানুষ তার পরিচয় পেয়ে বাড়িতে খবর দেন।
পরে আনোয়ারের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে কচুধরম থানার সাহায্যে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রাতে তার শারীরিক অবস্থা বেগতিক হয়ে পড়ে। কোনো রকম রাত কাটিয়ে সকালে আবার কচুধরম থানায় নিয়ে এসে বিষয়টি অবগত করানো হয় এবং সেখানে তার ভাই রমজান আলী মোট 6 জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন। এজাহার মতে অভিযুক্তরা হলেন দিলীপ দাস, রাজু দাস, রানা দাস, সুরজ দাস, রণেন্দ্র দাস, মুনি দাস সহ অন্যান্যরা। পরে আনোয়ারের অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে আনোয়ারের কাকা বাবুল উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান এবং তিনি পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আবেদন করেন। পরে কচুধরম পুলিশ ঘটনার তদন্তে নেমে দিলীপ, রাজওয়ার ও রাজু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। এপিডিসিএল এর নির্দেশানুযায়ী অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে কতটুকু গ্রাহকদের জন্য সুফল হয়েছে তা বলা সম্ভব না হলেও কিন্তু কিছু সংখ্যক গ্রাহকদের কাছে সেটি সম্পূর্ণরূপে দেখা দিয়েছে। এমনই উদাহরণ সোমবার কাছাড় জেলার বরখোলা ডলু গ্রামের মুরগির পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মহিদুল আহমেদ তালুকদার নামের ক্ষুদ্র ব্যবসায়ীকে ফোন করে অসম সরকারের অধীনে থাকা এপিডিসিএল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মীর পরিচয় দিয়ে তার 2 ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকিং করে প্রতারকেরা 1,53,850 টাকা উধাও করে নিয়ে যেতে সক্ষম হয়। প্রতারক এবং হ্যাকাররা প্রতারিত হওয়া মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানান, আমার নাম মহিদুল আহমেদ তালুকদার, আমার বাসা ডলু বস্তি, শিলচর ডলু বস্তি। আর আমি আজকে সকালে 9টার নাগাদে আমার মোবাইলে ফোন এসলো এপিডিসিএল থেকে। তো আমি উদারবন এপিডিসিএল এর আন্ডারে আছি। আমার কারেন্টের যেগুলো লাইন উদারবন এপিডিসিএল এর আন্ডারে। তো সকালে ফোন আসলো, ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই। তো 9টার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারের যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা SBI অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাংকিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম। দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বলার পরে বলছে না সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে। আমি বললাম আরো অ্যাকাউন্ট, আমার HDFC আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি HDFC অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে HDFC নেট ব্যাংকিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা। কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন বলতে পারছি না কথা, চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটিয়ে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 তিনবার 49,000 করে 3 বার কেটে গিয়েছে। তারপরে আরেকটা 4,900 একবার, আরেকবার 1,900, আরেকবার 1,960 রুপিস। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং, মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা, ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য আমি বলতেছি। আর আমি একজন নিতান্ত গরিব ঘরের ছেলে। আমি বহুত কষ্ট করে পয়সা জোগাড় করে মোবাইলে রেখেছিলাম, অ্যাকাউন্টে রেখেছিলাম, কিন্তু ওরা আমাকে প্রতারণা করে নিয়ে গিয়েছে। তো ওইটাও আমার বক্তব্য। আর আগামীতে আমি আরো সংবাদের মাধ্যমে বলছি যে আগামীতে যে এরকম কোনো লোক বা গরিব বা কেউ কোনো লোককে প্রতারণা করতে পারে না, এর জন্য ওটাও বলছি আমি। ওটাও নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বন বিভাগের অনুমতি ছাড়াই প্রায় 41 লক্ষ চারাগাছ বিধ্বংস, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ সঠিক ও বাস্তব বলে দাবি কাছাড় জেলা কংগ্রেসের। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত 80 ঊর্ধ্ব ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক। বজ্রপাতে স্কুল ছাত্র এবং এক ব্যক্তি সহ একটি গবাদি পশুর মৃত্যু, কালাইনে শোকের ছায়া। 26শে মে ধাওয়াল দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি, বৈঠক শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।